পৃথিবীর একমাত্র ইসলামিক দেশ, পরিপূর্ণভাবে ইসলামিক দেশ। 1979 সালে সেখানে ইসলামী বিপ্লব ঘটে। আপনারা জানেন, একের পর এক এই দেশটির বিরুদ্ধে ইসরায়েল এবং তার অন্যতম দোসর মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেখানে তারা অবরোধ আরোপ করে রেখেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে রেখেছে। তারপরেও এই দেশটি ইমানের বলে বলিয়ান হয়ে তারা নিজেদের মানচিত্র সুরক্ষার জন্য, নিজেদের জনগণের জান এবং মালের সুরক্ষার জন্য তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ ক্রমান্বয়ে দিয়ে যাচ্ছে। সর্বশেষ ইসরায়েল এবং আমেরিকা এই যে ইরানের উপরে যে আক্রমণটা করেছে, এই আক্রমণের পরেই কিন্তু আমাদের পালা, বাংলাদেশের পালা। শুনে হয়তো আপনাদের আশ্চর্য লাগতে পারে, কিন্তু এটিই বাস্তব। ইরানকে যদি কাবু করতে পারে, যদি এবার ইরান সেখানে ধূলিসাৎ হয়ে যায়, তাহলে ইরানের পরেই তাদের পরবর্তী টার্গেট পাকিস্তান। আর পাকিস্তানকে যখন টার্গেট করবে, সেই সাথে বাংলাদেশকেও ওর সাথে তারা পেছিয়ে নেবে। মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম দেশ আছে, এইগুলো কোনোটা পুরুষ মানুষ এটা বলার সুযোগ নেই। এগুলো সব নং পুরুষ, কাপুরুষ, মুনাফেক। নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য, রাজতন্ত্র টিকে রাখার জন্য এরা আমেরিকা এবং ইসরায়েলের পায়ের উপরে পড়ে আছে। আর অপরদিকে এই আমেরিকা এবং ইসরায়েলকে প্রধান শত্রু জ্ঞান করে ইরান তাদের সাথে লড়ে যাচ্ছে। এখন ইরান কিন্তু তার যে অস্ত্র, সেটা কিন্তু ঠিকই তারা অর্জন করে ফেলেছে ক্রমান্বয়ে। এত অবরোধের ভিতরেও, এত অর্থনৈতিক ঝক্কি ঝামেলার ভিতরেও পাকিস্তানও তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী। সুতরাং ইরান ধ্বংস হয়ে গেলে তখন পাকিস্তানকে আস্তে আস্তে ধরবে। আচ্ছা, পাকিস্তানকে ধরার আগে তারা কিন্তু একবার এই অঞ্চল দিয়ে ঘুরে যাবে। কারণ এই যে ইসরায়েল ইরানের উপরে হামলা করেছে, এইখানে কিন্তু সরাসরি মদদ দিচ্ছেই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়া মদদ দিচ্ছে এবং তারা মনে প্রাণে চাচ্ছে যে ইরান যাতে হেরে যায়। ইরান হেরে গেলেই ভারতের, তাদের যে অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে স্বপ্ন, এটা কিন্তু বিরাট। এই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই পুরা অঞ্চলটা নিয়ে তার অখণ্ড ভারত প্রতিষ্ঠার বিরাট খায়েশ। এই খায়েশ পূরণের জন্য তারা কিন্তু ওই চাণক্যের কাছে ফিরে গেছে। চাণক্যের যে অর্থনীতি, চাণক্যের যে কুটিল শাস্ত্র, এইখানে তারা ফিরে গেছে। এখন খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে যদি এই ধরনের ঘটনা ঘটেই থাকে, ইরানের পরে যদি পাকিস্তান এবং তারপরে যদি বাংলাদেশের দিকে এই যুদ্ধের এবং এই হামলার ব্যাপ্তি বাড়ে, তাহলে বাংলাদেশ কি এখানে টিকে থাকতে পারবে? কতটুকু প্রস্তুতি আছে বাংলাদেশের? না, আপাত দৃষ্টিতে বাংলাদেশের বিন্দুমাত্র প্রস্তুতি নেই। কারণ কি জানেন কেন এই প্রস্তুতি নেই? হ্যাঁ, বাংলাদেশ কিন্তু একটা সময় তার আকাশ প্রতিরক্ষা, তার স্থল প্রতিরক্ষা, এই দিকে একটু মনোনিবেশ করেছিল। আপনারা জানেন যে স্বাধীনতার পরে ভারত কিন্তু বেশ কিছু শর্ত দিয়েছিল শেখ মুজিব সরকারকে, যে বাংলাদেশে কোনো স্থায়ী সেনাবাহিনী থাকতে পারবে না। প্রথম শর্ত, বাংলাদেশে কোনো স্থায়ী সেনাবাহিনী থাকতে পারবে না। 25 বছর মেয়াদি যে গোলামির চুক্তি করেছিল, এটি আপনারা সবাই জানেন। তাজউদ্দিন আহমেদ যখন এই চুক্তি করেছিল, তখন সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এই চুক্তি দেখার পরে। তাদের এই পরিকল্পনা ছিল। এরপরে এইখান থেকে আমরা এই যে হোসাইন মোহাম্মদ এরশাদ, এই লোকটাকে আমরা যতই সে স্বৈরাচারের দোসর হোক আর যাই হোক, এই লোকটা কিন্তু একটু বেরিয়ে এসেছিল এর ভিতর থেকে। বাংলাদেশের সেনাবাহিনীতে যাই যে আধুনিক কিছু অস্ত্র প্রবেশ করেছে তার সময় থেকে। এরপরে যেটা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে সুযোগ সুবিধা, এইগুলো যখন গ্রহণ করতে গেছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কিছু মিসাইল, কিছু ক্ষেপণাস্ত্র, কিছু রকেট, এইগুলো যখন কিনতে গেছে, তখনই আমাদের দেশের যারা বাম প্রগতিশীল, এরা মূলত বাম প্রগতিশীল মানে এই কথাটা শুনলেই আপনারা মনে করবেন যে এরা ভারতের দালাল। এখানে ভারত তাদেরকে এখানে এনে বসিয়ে রেখেছে। সাথে সাথে তারা লাভ দিয়ে ওঠে, একেবারে চিল্লা পাল্লা শুরু করে শাহবাগে এসে, হ্যাঁ আমরা
খেতে পারি না, অস্ত্র নিয়ে কার সাথে যুদ্ধ করব? এই কয়েকদিন আগে এই যে ইরানের উপরে হামলা করার পরেও এই বাংলাদেশের কিছু মানুষ, মুসলমান, এদের এদের নাম আবার খুব চমৎকার চমৎকার নাম, তারা ইরানকে কি গালিগালাজ করেছে, গালমন্দ করেছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে। এবং তারা এই যে অস্ত্র কেনে, এই অস্ত্র দিয়ে এখন কি করবে, অস্ত্র নিজেরা নিজেরা ভরে নিক, কি জাতীয় কথা। মানে এদের কথা যে তোমরা মার খাও, শুধু মার খাবা বসে বসে, তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে কেন? কিন্তু ইরান তো আর আমাদের বাংলাদেশের মতো এই মুনাফেকের বাচ্চা না। এই কথাটি আমাদের শিল্পী আসিফ আকবর তিনি খুব চমৎকার করে বলেছেন। তিনি বলেছিলেন যে 120 কোটি ভারতীয়র ভিতরে একজন বাংলাদেশের দালাল নেই, কিন্তু 18 কোটি বাংলাদেশির ভিতরে 5 কোটি ভারতের দালাল আছে, 5 কোটি। এই দালালগুলো কোনোদিন বাংলাদেশ একটু স্বয়ংসম্পূর্ণ হোক এটা কোনোদিন চায় না। বাংলাদেশের উড়োজাহাজের বহরে যদি কোনো MiG-20 বা যুদ্ধ বিমান যুক্ত হতে যায়, এরা বাধা দেয়। যদি কোনো ক্ষেপণাস্ত্র কিনতে চায়, এরা বাধা দেয়। এরা প্রথমে বাধা দিয়ে সারা দেশ তোলপাড় করে ফেলে। কারণ কি? কারণ ভারত ওখান থেকে বলে দেয় এখানে স্বার্থকার। বাংলাদেশে কিন্তু পাকিস্তান কোনোদিন আর আক্রমণ করতে পারবে না, কোনোদিন না। পাকিস্তানের দাদার দাদার ক্ষমতাও নেই আর বাংলাদেশে এসে আক্রমণ করা, সে আসবেও না কোনোদিন। তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ একমাত্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং হবে, সেটা হচ্ছে এই ভারত। সুতরাং এই এই বাংলাদেশ যদি তার সক্ষমতা অর্জন করে, ভারতকে ঠেকিয়ে রাখার মতো যদি শক্তি অর্জন করে, তাহলে ভারতের লস। তো ভারত কি বসে থাকবে? এখানে বাংলাদেশের ভিতরে তাদের কিছু গুপ্তচর, অনুচর, এরা প্রগতিশীল। আপনারা শুধু এই কথাটুকু মনে রাখবেন, যারা বলবে প্রগতিশীল বুঝবেন ওই ভারতের মাল। এ মাল বেতন পায় ভারত থেকে, এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় যদি কোনোদিন কেউ সিদ্ধান্ত নেয়, ওরা সাথে সাথে ভারতের পক্ষ হয়ে চিল্লাবে, ওইটা হতে দেবে না। তারপরে বাম যারা আমাদের দেশে, বাম মানেই ভারত। এখানে দুইটা সূত্র আছে, বাম মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে ভারত। এইটুকু মাথায় রাখবেন। তো যাই হোক, এই যে একের পর এক এই যে মুসলিম বিশ্বের উপরে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে যদি বাংলাদেশের উপরে এসেই পড়ে, এটা দুইটা পথ থাকবে। হয় আমাদের কাপুরুষের মতো মাথা নত করে ওখান থেকে চলে আসতে হবে, আর না হয় প্রতিবাদ করতে হবে। এখন এই প্রতিবাদ করতে হলে তো আমার ন্যূনতম সক্ষমতা লাগে। এই সক্ষমতাটুকু বাংলাদেশকে আজ পর্যন্ত অর্জন করতে দেয়নি এরা। পাকিস্তানের জনগণ বলেছিল যে আমরা ঘাস খেয়ে থাকবো, তবু আমাদের পারমাণবিক অস্ত্র লাগবে। তারা কিন্তু অর্জন করতে পেরেছে। ইরানের জনগণও তারা বলছে আমরা ঘাস খেয়ে থাকবো, ভাত খাবো না, ঘাস খাবো। এই আমাদের মাতৃভূমিকে, আমাদের মানচিত্রকে রক্ষা করার জন্য যতটুকু সক্ষমতা অর্জন করা দরকার অস্ত্র শস্ত্রে, ততটুকু করতে হবে। তারা করতে পেরেছে। ইরান অলরেডি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, তাদের হাতে আছে। এবং ইরান থেকে ইসরায়েল এবং আমেরিকা মার খেয়ে কানতে কানতে ফিরে আসবে। দেখেন আপনারা, খালি একটু সময় দেন, একটু অপেক্ষা করেন। ট্রাম্প বলেছিল না যে ইরান হেরে গেছে, ইরানকে 2 দিনের ভিতরে শেষ করে দেব। 2 সপ্তাহ কিন্তু হতে চললো, আরো অন্তত 2 সপ্তাহ যুদ্ধ চলবে। ইতিমধ্যে ট্রাম্প কিন্তু বিভিন্ন জায়গায় পায়ে ধরা শুরু করেছে। রাশিয়ার মাধ্যমে চীনের পায়ে ধরেছে যে তাড়াতাড়ি যুদ্ধ বিরতি করো, আর বাঁচতে পারতেছি না। এখান থেকে তাকে নাকে খত দিয়ে উঠে যেতে হবে। এই ইসরায়েল হয়তো খুব তাড়াতাড়ি যে কোনো দিন বলে ফেলতে পারে, সৌদি আরবেও নবী মোহাম্মদের আগমনের আগে সেখানে ইহুদিদের সংখ্যাধিক্য ছিল, প্রচুর ইহুদিদের বসবাস ছিল, সুতরাং সৌদি আরব আমাদের, ওখানে হামলা করতে হবে এবং ওইটা আমাদের দখলে নিতে হবে। এটি যদি বলে তারা আক্রমণ করে ফেলে, কিচ্ছু করার থাকবে না। কারণ এরা তো মানুষ না, এদেরকে মানুষ বলা চলে না, অমানুষ, মুনাফেক। এগুলো সবগুলো মুনাফেক। এবং আমেরিকার পাও টিপবে, আর ওরা যা দেবে, ওই ছোলা কোলা টোলা যা দেবে ওইটুকু খাবে।